আজ আমরা স্লেটার্স রুল সম্বন্ধে দেখব। স্লেটার্স ইনি একজন হচ্ছে সায়েন্টিস্ট। ইনি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশনের জন্য কিছু রুল দিয়েছেন। যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিভাবে ক্যালকুলেট করব তার রেসপেক্টে তিনি কিছু হচ্ছে রুল দিয়েছেন। সেই যে রুলগুলো সেইগুলোকেই স্লেটার্স রুল হিসাবে আমরা এখানে হচ্ছে পড়ি। তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা নিউক্লিয়ার চার্জ আমরা কি জিনিস আমরা সেগুলো সকলেই জানি। তবুও একবার হচ্ছে আমরা হচ্ছে রিভাইজ করে নেব। দেখো, নিউক্লিয়ার চার্জ বলতে কি বুঝি না, নিউক্লিয়ার চার্জ জানি যে আমরা জানি যে নিউক্লিয়াস একটা হচ্ছে রয়েছে যেখানে হচ্ছে পজিটিভ চার্জ হচ্ছে থাকে। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনস গুলো প্রথম অরবিট এবং সেকেন্ড অরবিট এইরকম ভাবে ইলেকট্রনস গুলো তোমার হচ্ছে একটা নির্দিষ্ট অরবিট বা সেলেতে হচ্ছে ঘুরতে থাকে। আমরা জানি যে এটা নিউক্লিয়াস আর এটা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রনস। নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রনস হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে এদের মধ্যে কি থাকবে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে। এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা, এই অ্যাট্রাকশনের ম্যাগনিটিউডটাকেই বলা হয় নিউক্লিয়ার চার্জ। অর্থাৎ সিম্পল কথায়, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে অ্যাট্রাকশন ফোর্স, সেই অ্যাট্রাকশন ফোর্সের ম্যাগনিটিউডটাকেই বলা হচ্ছে তোমার নিউক্লিয়ার চার্জ। ওকে, এবার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি জিনিস না, নিউক্লিয়ার চার্জ তো আমরা বুঝলাম যে ইলেকট্রনের সাথে তোমার হচ্ছে প্রোটনের একটা অ্যাট্রাকশন ফোর্স। এবার এফেক্টিভ কথাটা কেন এখানে বলা হচ্ছে না, ধরো তোমার এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্রথম সেলেতে শুধু একটা ইলেকট্রনই আছে। যদি একটা ইলেকট্রন থাকে তখন সেখানে পুরো এখানে অ্যাট্রাকশন ফোর্স এই একটা ইলেকট্রন দ্বারাই হচ্ছে এই অ্যাট্রাকশন ফোর্সটা পাচ্ছে। ধরো এবার তোমার দুটো ইলেকট্রন টু ইলেকট্রন সিস্টেমস হয়ে গেল, তখন তুমি এবার কি বলবে না, যখন দুটো ইলেকট্রন সিস্টেমস হয়ে গেছে তাহলে এই অ্যাট্রাকশন ফোর্সটা এখন দুজন ইলেকট্রনস দ্বারা ভাগ হচ্ছে। এবং তুমি আবার কি ইলেকট্রনস যখন এই সেলেতে আসছে তখন ইলেকট্রনস ইলেকট্রনস এখানে কি হচ্ছে, একটা রিপালশন ফোর্স জেনারেট হচ্ছে। তাহলে এই ইলেকট্রনসটা যখন সিঙ্গেল ছিল তখন তো এখানে কোনো রিপালশন ফোর্স পাচ্ছিল না, অন্য কোনো ইলেকট্রনের দ্বারা রিপালশন ফোর্স পাচ্ছিল না। কিন্তু যখন সেকেন্ড একটা ইলেকট্রন চলে আসলো তখন এখানে একটা রিপালশন ফোর্স জেনারেট হয়ে গেছে। এই রিপালশন ফোর্স কি চাইছে, এই ইলেকট্রনস গুলো একে অপরের থেকে দূরে থাকতে চাইছে। তার জন্য তুমি কি বলতে পারো, এখন এর যে নিউক্লিয়ার চার্জ অর্থাৎ এখন যে অ্যাট্রাকশন পাওয়ার প্রত্যেকটা ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের দ্বারা, সেই অ্যাট্রাকশন পাওয়ার কিছুটা হলেও আগের তুলনায় কি হবে, কমে যাবে। তুমি আবার যদি তুমি বলো, যদি ধরো এইটা হচ্ছে সেকেন্ড অরবিটাল বা সেকেন্ড সেলেতে যদি তোমার হচ্ছে একটা ইলেকট্রন তোমার আসে, তখন তুমি বলবে এই সেকেন্ড অরবিটালের ইলেকট্রনটা তোমার প্রথম তোমার হচ্ছে যে সেল রয়েছে সেই সেলের ইলেকট্রনস দ্বারা হচ্ছে এখানে রিপালশন ফোর্স একটা হচ্ছে পাবে। তাহলে এই রিপালশন ফোর্সটা পাওয়ার জন্য এখানে কি হবে, নিউক্লিয়াসের সাথে এর অ্যাট্রাকশন ফোর্স অর্থাৎ নিউক্লিয়ার যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেই অ্যাট্রাকশন ফোর্সটা এখানে তোমার হচ্ছে ডিক্রিজ করে যাবে। অর্থাৎ তুমি যদি বলো যদি এখানে ফার্স্ট সেলটা না থাকতো তখন যে এদের দুজনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আর ফার্স্ট সেলটা থাকার জন্য তখন যে অ্যাট্রাকশন ফোর্স, তখন নিশ্চয়ই দুটো সেম হবে না। কারণ ফার্স্ট সেলের ইলেকট্রনস গুলোর দ্বারা সেকেন্ড সেলের ইলেকট্রনের এখন রিপালশন হবে। সেই রিপালশনের জন্য আমি বলতে পারি যে এফেক্টিভ, যেটা আমরা আগে ভাবছিলাম যে এই ইলেকট্রনটার সাথে প্লাসের অর্থাৎ নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন ফোর্স যেটা আমরা ভাবছিলাম, সেই অ্যাট্রাকশন ফোর্সটা এই এখন ইনার ইলেকট্রনস গুলো থাকার জন্য কিছুটা পরিমাণে ডিক্রিজ করে যাচ্ছে। সেই যে ডিক্রিজ হচ্ছে সেটাকেই আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দ্বারা হচ্ছে ডিফাইন করছি। অর্থাৎ আমরা যেটা ভাবছিলাম তার তুলনায় যে কম হচ্ছে। ওকে, এই যে কতটা পরিমাণে কম হবে অর্থাৎ ইনার ইলেকট্রনস গুলো থাকার জন্য এখানে অ্যাট্রাকশন পাওয়ার্স কতটা পরিমাণে কম হবে সেটাকেই বোঝানোর জন্য আমরা একটা টার্ম নিয়ে আসছি যেটাকে বলা হয় স্কিনিং কনস্ট্যান্ট বা শিল্ডিং কনস্ট্যান্ট। ওকে, এবার শিল্ডিং কনস্ট্যান্ট বা স্কিনিং কনস্ট্যান্ট কি জিনিস, তাহলে নামটা শুনেই বুঝতে পারছো যে এখানে স্কিন করছে মানে গার্ড করছে বা শিল্ড করছে অর্থাৎ গার্ড করছে। কে গার্ড করছে?
করছে, তাহলে এই যে আউটার ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন পাওয়ার, এই অ্যাট্রাকশন পাওয়ারটাকে কে হচ্ছে গার্ড করছে? এই ইলেকট্রনের এই ইলেকট্রনের জন্য এর ইনার যে ইলেকট্রনস গুলো রয়েছে বা এই সেলের যে অন্য ইলেকট্রনস গুলো রয়েছে যার সাথে ও রিপালশন ফোর্স পাচ্ছে, সেই তাদের জন্যই কি হচ্ছে না এখানে এই অ্যাট্রাকশন ফোর্সটা হচ্ছে ডিক্রিজ করছে। তাহলে আমি বলতে পারি শিল্ডিং কনস্ট্যান্ট বা শিল্ডিং এফেক্টটা কাদের জন্য পাবো? না ওর নিজস্ব সেলেতে যে ইলেকট্রনস ঘুরছে তাদের জন্য, এবং ওর ইনারের যে ইলেকট্রনস গুলো রয়েছে তাদের জন্য আমি এই শিল্ডিং এফেক্ট বা শিল্ডিং কনস্ট্যান্টটা হচ্ছে পাবো। ওকে, এবার শিল্ডিং কনস্ট্যান্ট বা শিল্ডিং এফেক্ট হচ্ছে কিভাবে মেজার করব, তার জন্যই আমার এখানে কিছু রুল দেখি না স্লেটার্স রুল দ্বারা আমরা হচ্ছে তাহলে জেড এফেক্টিভ, আমরা হচ্ছে জেড এফেক্টিভ ভ্যালু হচ্ছে মেজার করতে পারি। তাহলে জেড এফেক্টিভ ভ্যালু মেজার করতে পারি আমরা স্লেটার্স রুলের দ্বারা। এবার জেড এফেক্টিভ ভ্যালু কিভাবে মেজার করব? না জেড এফেক্টিভ দিস ইজ ইকুয়ালস টু জেড মাইনাস সিগমা। তাহলে এখানে হচ্ছে জেডটা কি? জেডটাকে হচ্ছে নিউক্লিয়ার চার্জ বা তুমি বলতে পারো এটাই তোমার হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর সিগমাটা কি? সিগমা হচ্ছে শিল্ডিং কনস্ট্যান্ট বা তোমার হচ্ছে স্কিনিং কনস্ট্যান্ট বা এটাকে তোমার স্লেটার কনস্ট্যান্টও বলা হয়। এখানে এই স্লেটার সায়েন্টিস্ট স্লেটার তিনি এই সিগমার ভ্যালু কি করে, আমরা তো অ্যাটমিক নাম্বারের ভ্যালু তো জানি, তাহলে সিগমার ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। এই সিগমার ভ্যালু ক্যালকুলেট করার জন্য তিনি কিছু হচ্ছে রুল এখানে দিয়েছেন, যেইগুলো আমরা স্লেটার্স রুল হিসাবে এখানে হচ্ছে পড়ি। তো ফার্স্ট রুল হচ্ছে কি, যেই এলিমেন্টের জন্য তোমাকে শিল্ডিং কনস্ট্যান্ট বা স্কিনিং কনস্ট্যান্ট বের করতে হবে, আগে তার ইলেকট্রনিক কনফিগারেশনসটা লেখো। ইলেকট্রনিক কনফিগারেশনস লিখবো কি না তোমার এনার্জির ইনক্রিজিং অর্ডার অনুযায়ী আমরা জানি যেমন, কিন্তু এখানে আমরা যেটা ইলেকট্রনিক কনফিগারেশনস লিখতে শিখেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট। দেখো আমরা প্রথমত প্রত্যেকটা সেলকে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে হচ্ছে লিখবো। যেমন ধরো 1s এটাকে একটা সেপারেট ভাবে রাখবো, 2s 2p এটাকে সেপারেট ভাবে রাখবো, এবার 2s 2p তারপরে 3s 3p 3d, এবার কি না ডি আর এফ এই দুটোকে হচ্ছে ডিফারেন্ট করবে, আর বাকি 4s মানে এস আর হচ্ছে পি একসাথে লিখবে। তাহলে 1 এতে শুধু 1s কে আমি হচ্ছে ডিফারেন্ট লিখলাম, কারণ এটা 2 এতে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড সেল চলে আসছে, তাহলে সেকেন্ড সেলে রয়েছে আমার 2s 2p, এই দুটো যেহেতু sp তাহলে এদের দুজনকে আমি একসাথে লিখেছি। নেক্সট এবার হচ্ছে থার্ডে হচ্ছে কি না 3s 3p 3d, এবার 3d রয়েছে তাহলে 3d কে ডিফারেন্ট ভাবে লিখলাম, আলাদা ভাবে লিখলাম, আর 3s 3p কে যেহেতু s আর p কে আমরা একসাথে লিখি আর এটা হচ্ছে 3 নম্বর সেল সেই জন্য 3s 3p কে একসাথে লিখেছি। নেক্সট এবার হচ্ছে 4 নম্বরে কি হবে 4s 4p 4d আর 4f, তাহলে 4s 4p এই দুটোকে হচ্ছে এস আর পি কে একসাথে লিখি সেই জন্য 4 নম্বর সেলের এস আর পি কে এই দুটোকে আমরা একসাথে লিখেছি। নেক্সট ডি কে ডিফারেন্ট ভাবে লিখবো আর হচ্ছে এফ কে ডিফারেন্ট ভাবে লিখবো। ওকে, এরপরে হচ্ছে 5s 5p ঠিক একই রকম ভাবে 5d তারপরে আবার 5f, এই রকম ভাবে আমরা প্রথমে হচ্ছে এদের ইলেকট্রনিক কনফিগারেশনস কে লেখার চেষ্টা করব। ওকে, আর অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশনস যেমন হবে সেইটাকে এইরকম ভাবে অ্যাকচুয়াল সাজাবো। যেমন ধরো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জানি 3d5 আর 4s2, তাহলে যখন আমরা লিখবো 3d5 কে এইরকম ভাবে লিখবো 3d5 সেপারেট ভাবে আর 4s2 কে হচ্ছে আলাদা ভাবে লিখবো, তাহলে যেমন ইলেকট্রনিক কনফিগারেশনস হয় সেটাকে অ্যাকচুয়াল এইরকম ভাবে হচ্ছে সাজিয়ে নেব। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমার রুল হচ্ছে 1। তাহলে রুল 1 এতে আমরা কিভাবে ইলেকট্রনিক স্ট্রাকচারকে আমরা কিভাবে লিখবো, কোন অর্ডারে লিখবো সেইটাকেই আমরা প্রথমে এখানে হচ্ছে দেখলাম। ঠিক আছে, বাস। নেক্সট এবার হচ্ছে একটা জিনিস এখানে শুধু খালি মাথায় রাখতে হবে যে এস আর পি কে একসাথে লিখবো আর সেল অনুযায়ী এদেরকে এস পি কে একসাথে লিখবো আর ডি কে ডিফারেন্ট লিখবো আর এফ কে ডিফারেন্ট লিখবো। ওকে, বাস। এবার নেক্সট এরপরে হচ্ছে রুল 2 তে কি বলা আছে, the electron present in the cell higher than the electrons given in the questions, অর্থাৎ সাপোজ তোমাকে বললো যে এই ইলেকট্রনের স্কিনিং কনস্ট্যান্ট কি হবে, তাহলে এই ইলেকট্রন কোন নম্বর সেলে রয়েছে, এইটা হচ্ছে সেকেন্ড সেলে, তাহলে থার্ড সেলের জন্য কোনো রকম সিগমা আসবে না আর তোমার ফোর্থ সেলের জন্য কোনো রকম সিগমা অর্থাৎ স্কিনিং কনস্ট্যান্ট আসবে না। সেটাই বলা হয়েছে যে
যেই ইলেকট্রন তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করবে তার পরের যে ইলেকট্রনস গুলো হচ্ছে তার পরের সেল থেকে যে ইলেকট্রনস গুলো থাকছে সেই ইলেকট্রনের জন্য কোনো রকম তোমার স্ক্রিনিং কনস্ট্যান্ট আসবে না। যেমন ধরো যদি বলি আমি এই ইলেকট্রনের জন্য স্ক্রিনিং কনস্ট্যান্ট কি হবে, তাহলে এইটা তো 3 নম্বর সেলে রয়েছে, তাহলে 4 নম্বর সেলের জন্য কোনো রকম তোমার স্ক্রিনিং কনস্ট্যান্ট এখানে কন্ট্রিবিউশন হবে না। তাহলে যেই সেলের ইলেকট্রনকে তোমাকে জানতে চাইবে তার পরের যেই সমস্ত সেলগুলো থাকবে তাদের জন্য কোনো রকম আমরা কন্ট্রিবিউশন নেব না। তাহলে বোঝা গেল। তাহলে ফার্স্ট রুলেতে বলা হয়েছে কি করে ইলেকট্রনিক কনফিগারেশনকে আমরা এখানে লিখব, যেখানে এন আর এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এদেরকে ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সাজিয়েছি। আর সেকেন্ডে তোমার কেন হলো যে যেই ইলেকট্রন তোমাকে জানতে চাইবে, যেই ইলেকট্রনের তুমি বের করতে চাইবে স্ক্রিনিং কনস্ট্যান্ট, তারপরের ইলেকট্রনের জন্য কোনো রকম তোমার এক্ষেত্রে কন্ট্রিবিউশন আসবে না। ওকে, নেক্সট। এবার স্ক্রিনিং কনস্ট্যান্ট ক্যালকুলেশন কিভাবে আমরা করব। যদি কোনো ইলেকট্রন যদি এস বা পি সাবসেলে থাকে এবং তোমাকে জিজ্ঞাসা করলো এস বা পি সাবসেলে থাকা ওই ইলেকট্রনের স্ক্রিনিং কনস্ট্যান্ট কি হবে, তখন তুমি কিভাবে ক্যালকুলেশনস করবে স্ক্রিনিং কনস্ট্যান্ট। দেখো যে বলছে প্রথমে আমরা যেটা আসছি যে এস বা পি সাবসেলে কোনো ইলেকট্রন থাকার জন্য তার ক্ষেত্রে স্ক্রিনিং কনস্ট্যান্ট কিভাবে বের করব। দেখো বলা হচ্ছে যে ফার্স্ট প্রথমে তোমাকে জানতে হবে যে সেম সেলেতে যেই ইলেকট্রনস গুলো থাকবে তাদের জন্য কন্ট্রিবিউশন হবে 0.35 করে। অর্থাৎ সেম সেলে 0.35 বলতে কি না, ধরো কনসিডার করো অক্সিজেন। এখানে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2 আর 2p4। তাহলে আমি বললাম 2p4 এতে যেই ইলেকট্রনসটা আছে তার জন্য তুমি স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করো। তখন তুমি কি করে ক্যালকুলেট করবে না, 2p4 এতে আমরা এক্ষুনি শিখেছি যে 1s এইটা একটা অন্য সেল, সেই জন্য এটাকে আমরা সেপারেট ভাবে কনসিডার করব। আর 2s 2p এইটা অন্য সেল, তাহলে এদেরকে একটা ভাবে কনসিডার করব। তাহলে আমি যদি বলি যে এখানে 2p এর ইলেকট্রনের জন্য স্ক্রিনিং কনস্ট্যান্ট কি হবে, তাহলে তুমি কি বলবে 2p আর 2s, এইটা তো একটা কনসিডার করেছি, সেম সেলে কনসিডার করেছি। তাহলে এখানে টোটাল ইলেকট্রনস কতগুলো ছিল, 6 প্লাস 2, তা এই সরি 4 প্লাস 2, তাহলে 6। তোমাকে বলেছি একটা ইলেকট্রনের জন্য স্ক্রিনিং কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে তুমি একটা ইলেকট্রন যদি যেই ইলেকট্রনটার জন্য কনসিডার করছো তাহলে সেটা ছাড়া আর বাকি কটা ইলেকট্রনস থাকলো, 5টা। তাহলে ওই 5টা ইলেকট্রনস কি 2 নম্বর সেলেতেই আছে। তাহলে তুমি কি বলবে এই যে 5টা ইলেকট্রনস এটা এখানে সেম সেলে আছে। তাহলে এই সেম সেলে যেই 5টা ইলেকট্রনস আছে ওদের জন্য কন্ট্রিবিউশন কত করে হবে, 0.35 করে হবে। এবং এই সেম সেলটা যদি আমি হাইড্রোজেনের জন্য বলি, তাহলে হাইড্রোজেনের জন্য তো 1s1, এখানে তো কোনো তোমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আসবে না। এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আর নিউক্লিয়ার চার্জ দুজনের ভ্যালুই তো সেম হবে। কিন্তু যদি তুমি বলো হিলিয়ামের ক্ষেত্রে 1s2, তাহলে এখানে শুধু খালি 1sই রয়েছে। তাহলে আমি বললাম হিলিয়ামে আউটারের একটা ইলেকট্রনের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি হবে, তাহলে একটা ইলেকট্রন কনসিডার করেছি ওর নিউক্লিয়ার চার্জ বের করছি, তাহলে ওই ইলেকট্রনসটা কি আদার্স আর একটা ইলেকট্রন যেটা রয়েছে 1s এ সেই ইলেকট্রনস দ্বারাই রিপালশন দিচ্ছে। তাহলে যখন শুধু খালি 1s সিস্টেমস হবে তার জন্য মনে রাখো যে এই 0.3 বদল এখানে তোমার 0.30 হয়। তাহলে সেম অরবিটালে সেম সেলেতে যেই ইলেকট্রনস গুলো থাকবে তাদের প্রত্যেকটার জন্য কন্ট্রিবিউশন 0.35 করে হবে। ওকে, তাহলে এখানে সেটাই বলা হচ্ছে যে ইচ ইলেকট্রনস প্রেজেন্ট ইন সেম সেল কন্ট্রিবিউটস 0.35। ওকে, এবার 1s এর ক্ষেত্রে এক্সেপশন কি, 1s এর ক্ষেত্রে এই ভ্যালুটা হবে 0.30, 0.35 এর বদল এখানে হবে 0.30। ওকে, এবার বলছে ভেতরের সেল যে n-1, অর্থাৎ যেমন এর ক্ষেত্রে তুমি 2s আর 2p এইটা তো ns np, তাহলে n-1 মানে কি 1s হবে। তাহলে এইটা ভেতরের ইলেকট্রন, তাহলে n-1 এর ক্ষেত্রে কত করে কন্ট্রিবিউশন হবে, 0.85 করে কন্ট্রিবিউশন হবে। ওকে, আর n-2 এবং তার থেকে যতই ইলেকট্রনস থাকুক না কেন, তার ভেতরে যতই ইলেকট্রনস থাকুক না কেন প্রত্যেকের জন্য কন্ট্রিবিউশন হবে 1 করে। ওকে,
ক্লিয়ার? তাহলে আমরা যদি দেখি এটা একটা চার্টের মাধ্যমে যে এনএস বা এনপি তে যদি কোনো একটা ইলেকট্রনের জন্য আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেট করতে চাই, তাহলে তার ক্ষেত্রে সেম সেলেতে যেই ইলেকট্রনস গুলো থাকবে তাহলে তাদের জন্য কন্ট্রিবিউশন হবে 0.35, এন মাইনাস ওয়ান সেলেতে অর্থাৎ প্রিসিডিং সেলেতে যেই ইলেকট্রনস গুলো থাকবে তাদের জন্য হবে 0.85 করে, এবং বাকি যে ভেতরের আর অন্য যে ইলেকট্রনস গুলো থাকবে n-2 n-3 n-4 প্রত্যেকের ক্ষেত্রে তোমার কন্ট্রিবিউশন হবে 1 করে। শুধু এক্সেপশন কি 1s এর জন্য 0.30 করে এখানে হবে। ওকে, চলো একটা নিউমেরিক্যালের দ্বারা এটাকে হচ্ছে বুঝি। যেমন ধরো তোমাকে বলেছে যে জেড এফেক্টিভ, এখানে বলেছে জেড এফেক্টিভ অফ ভ্যালেন্স ইলেকট্রনস অফ ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের তোমাকে জেড এফেক্টিভ ভ্যালু হচ্ছে বের করতে হবে। তাহলে প্রথম কাজ কি, ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশনস কে লেখা। তাহলে ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশনস কি না, ফ্লোরিন হচ্ছে 1s2 2s2 আর 2s2 আর 2p তোমার হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 5। ওকে, তাহলে নেক্সট এবার এদেরকে আমি হচ্ছে ডিফারেন্ট ভাবে যেমন তোমাকে শেখানো হয়েছে সেই অনুযায়ী এদেরকে ইলেকট্রনিক কনফিগারেশনস গুলোকে লেখো। তাহলে 1s এইটা হচ্ছে একটা সেল, সেই জন্য 1s কে সেপারেট রেখেছি, আর 2s 2p একসাথে থাকে, দুটোই 2 2, সো সেই জন্য 2s 2p কে ডিফারেন্ট ভাবে রেখেছি। এবার তোমাকে কি বলা হয়েছে, ভ্যালেন্স সেলের জন্য জেড এফেক্টিভ ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে ভ্যালেন্স সেলস কোনটা না, ভ্যালেন্স সেলস হচ্ছে তোমার হচ্ছে এই যে 2s আর হচ্ছে 2p, এই দুটো তোমার হচ্ছে ভ্যালেন্স সেলেতে রয়েছে। তাহলে 2p যেহেতু 2p এর এনার্জি 2s এর থেকে হচ্ছে বেশি, তাহলে তুমি কি বলবে এখানে 2p এর যে ইলেকট্রনসটা সেইটা হচ্ছে ভ্যালেন্স সেলের ইলেকট্রন হিসেবে রয়েছে। তাহলে তোমাকে ভ্যালেন্স সেলের ইলেকট্রনের বের করতে হবে। তাহলে ভ্যালেন্স সেলে টোটাল কটা ইলেকট্রনস আছে, 5, আর এখানে 2, তাহলে 5 প্লাস 2, তাহলে টোটাল হচ্ছে 7 ইলেকট্রনস আছে। কিন্তু তোমাকে তো বের করতে হবে একটা ইলেকট্রনের জন্য। তাহলে তুমি এটাকে এইরকম করে বোঝো, এইটা হচ্ছে নিউক্লিয়াস, তোমার দুটো ইলেকট্রনস রয়েছে এখানে, আর এখানে ইলেকট্রনস রয়েছে কত, তোমার হচ্ছে 7টা ইলেকট্রনস আছে, তাই তো? এবার তোমাকে বের করতে বলেছে আউটার, তাহলে আমি ধরলাম এই ইলেকট্রনের জন্য আমাকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বের করতে হবে। তাহলে এই ইলেকট্রনসটা কোন কোন ইলেকট্রনের দ্বারা রিপালশন ফোর্স পাচ্ছে, তাহলে তুমি বলবে এই সেলেতে অন্য যে ইলেকট্রনস গুলো রয়েছে, তাহলে এই সেলে আর কতগুলো ইলেকট্রনস আছে, 1 2 3 4 5 6, তাহলে টোটাল ছিল তোমার হচ্ছে 5 প্লাস 2 7। তাহলে একটা ইলেকট্রনের জন্য আমরা রিপালশন ফোর্স বের করছি, অর্থাৎ একটা ইলেকট্রনের জন্য জেড এফেক্টিভ বের করছি। তাহলে বাকি কটা ইলেকট্রনস আর এখানে আছে, তাহলে বাকি আর ইলেকট্রনস আছে হচ্ছে আমার এখানে 6টা। তাহলে 6টার জন্য তোমার কন্ট্রিবিউশন এক একটা ইলেকট্রন, তাহলে সেম সেলে কত করে কন্ট্রিবিউশন, এক্ষুনি আমরা পড়লাম যে এন এন সেলে মানে এন সেলে যে ইলেকট্রনস গুলো থাকবে এস আর পি এর জন্য তাদের ক্ষেত্রে হবে 0.35 করে, আর এন মাইনাস ওয়ান এর ক্ষেত্রে হবে 0.85 করে, আর এন মাইনাস টু অনওয়ার্ড সেইটা হবে তোমার হচ্ছে 1 করে, n-2 n-3 এদের ক্ষেত্রে হবে 1 করে। তাহলে এই আদার্স যে 6টা ইলেকট্রন সেইগুলো সবই n তেই রয়েছে, তাহলে এদের প্রত্যেকের কন্ট্রিবিউশন হবে 0.35 করে। আর বাকি এখানে তোমার 1s এর যে দুটো ইলেকট্রন সেটা তো n-1, তাহলে এইটা তো n-1 সেলের ইলেকট্রন, তাহলে এই দুটো ইলেকট্রনের কন্ট্রিবিউশন কত করে হবে, 0.85 করে হবে। তাহলে 2 ইনটু 0.85, তাহলে আমি বলতে পারি এখানে যে সিগমার ভ্যালু সেটা হয়ে গেল 2 ইনটু 0.85 প্লাস 6 ইনটু 0.35, তাহলে টোটাল যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 3.80। তাহলে তোমাকে জানতে চেয়েছে জেড এফেক্টিভ ভ্যালু, তাহলে জেড এফেক্টিভ ইকুয়ালস টু কি হবে, জেড এফেক্টিভ ইকুয়ালস টু জেড মাইনাস সিগমা। তাহলে এখানে ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার আমরা জানি 9, তাহলে 9 মাইনাস 3.80, তাহলে আমার ফাইনাল ভ্যালু কত চলে আসলো, 5.20, অর্থাৎ এখানে জেড এফেক্টিভের যে ভ্যালু সেইটা হচ্ছে 5.20। ক্লিয়ার? কিভাবে ক্যালকুলেশন করব, চলো নেক্সট আর একটা হচ্ছে এক্সাম্পল দেখি। নেক্সট এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখো তোমাকে এখানে কি বলেছে না, এখানে বলা আছে ফাইন্ড দা জেড এফেক্টিভ বাই
ভ্যালেন্স ইলেকট্রনস অফ ক্লোরিন Cl মাইনাস, এখানে Cl মাইনাস দিয়েছে কিন্তু, তাহলে Cl মাইনাসের ভ্যালেন্স ইলেকট্রনের তোমাকে জেড এফেক্টিভ ভ্যালু হচ্ছে বের করতে হবে। তাহলে কি করে বের করব? তাহলে ঠিক একই রকম, প্রথমে হচ্ছে Cl মাইনাসের ইলেকট্রনিক কনফিগারেশনস লেখো। তাহলে Cl মাইনাসের ইলেকট্রনিক কনফিগারেশনস কি হবে? না Cl মাইনাসের হবে 1s2 2s2 2p6, তারপর 3s2 আর হচ্ছে 3p6। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনস। এবার এখানে তোমাকে প্রথমে তাহলে সাজাও। তাহলে 1s এইটা হচ্ছে একটা, নেক্সট 2s 2p এটা আলাদা ভাবে থাকবে, নেক্সট 3s 3p এটা ডিফারেন্ট ভাবে থাকবে। এবার তোমাকে কোন ইলেকট্রনের জন্য বলা আছে? না ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনস হচ্ছে এখানে রয়েছে। তাহলে এখানে টোটাল কটা ইলেকট্রনস আছে? 6 প্লাস হচ্ছে 2 8 ইলেকট্রনস রয়েছে। তাহলে একটা ভ্যালেন্স ইলেকট্রনস, তার মানে এখানে কতগুলো ইলেকট্রনের জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হবে? 7টা। এবার তোমার এইটা কি? না এটা হচ্ছে ns সেল। তাহলে ns সেলের জন্য আমার কত করে কন্ট্রিবিউশন? আমরা জানি 0.35 করে কন্ট্রিবিউশন। তাহলে ns সেলেতে কতগুলো ইলেকট্রনের জন্য এই কন্ট্রিবিউশনটা হবে? 7। তাহলে বলতে পারি 0.35 ইন্টু 7 প্লাস n-1 সেল কোনটা? এইটা তোমার হচ্ছে n-1 সেল। তাহলে n-1 সেলে টোটাল কতগুলো ইলেকট্রনস আছে? 6 প্লাস 2 8। তাহলে 8টা ইলেকট্রনের জন্য কত কন্ট্রিবিউশন হবে? না এক একটার জন্য হবে 0.85 ইন্টু 8। তাহলে টোটাল 8টা ইলেকট্রনস আছে এবং একটার জন্য কত কন্ট্রিবিউশন? 0.85 করে। নেক্সট এবার এখানে কত রয়েছে? 1s। 1s আমরা জানি যে এইটা হচ্ছে n-2। এবার আমরা জানি যে n-2 বা তার নিচে যাই থাক না কেন সেখানে তোমার হচ্ছে 1 করে কন্ট্রিবিউশন হবে। তাহলে 1 ইন্টু হচ্ছে 2। তাহলে এখান থেকে আমি সিগমা কি পেলাম? না এখান থেকে আমি সিগমা পেলাম 1 ইন্টু 2 প্লাস 0.85 ইন্টু 8 প্লাস 0.35 ইন্টু হচ্ছে 7। এর যে ভ্যালুটা সেই ভ্যালু হবে তোমার 11.25। তাহলে এবার জেড এফেক্টিভ ভ্যালু কি করে বের করব? না জেড এফেক্টিভ ভ্যালু মানে জেড মাইনাস সিগমা। তাহলে জেড এর ভ্যালু কত? ক্লোরিনের জন্য জেড এর ভ্যালু জানি 17, 17 মাইনাস 11.25। তাহলে এখানে যে ভ্যালু আসবে 5.75, 5.75 এটাই হচ্ছে এখানে ভ্যালু জেড এফেক্টিভের। ওকে, সো এই রকম ভাবে আমরা হচ্ছে ক্যালকুলেট করব এস আর পি এর জন্য। এবার দেখি ডি আর এফ এর ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশনস হয়। দেখো যদি তোমার কোনো ইলেকট্রনস যদি ডি তে বা এফ তে যদি প্রেজেন্ট থাকে সেখানে কিভাবে হয়? বলছে যেই সেম সেলে যেই ইলেকট্রনস গুলো থাকবে ডি বা এফ এর ক্ষেত্রে সেম সেলে যেই ইলেকট্রনস গুলো থাকবে এস এর মতোই 0.35 করে কন্ট্রিবিউশন হবে। কিন্তু n-1 এতে যে ইলেকট্রনস গুলো থাকবে বা এখানে তার থেকে লোয়ারে অর্থাৎ n-1 n-2 n-3 এদের যে ইলেকট্রনস গুলো থাকবে প্রত্যেকটারই 1 করে কন্ট্রিবিউশনস হবে। অর্থাৎ এখানে দুটো বলছে সেম সেলেতে যেই ইলেকট্রনস গুলো থাকবে তাদের 0.35 করে, আর সেম ছাড়া বাকি যেই ইনারে আদার যে ইলেকট্রনস গুলো থাকবে তাদের কন্ট্রিবিউশনস হবে 1 করে। এটা আরো হচ্ছে ইজি। তাহলে টোটাল চার্টটাকে যদি আমরা দেখি তাহলে এটা একটা চার্টের মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে ns বা np ইলেকট্রনের যদি আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের সিগমা ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তার জন্য ns এবং np এর ক্ষেত্রে n সেলেতে অর্থাৎ সেম সেলেতে যেই ইলেকট্রনস গুলো থাকবে তাদের ক্ষেত্রে কন্ট্রিবিউশন হবে 0.35, n-1 এর কন্ট্রিবিউশন হবে 0.85 আর বাকি দের কন্ট্রিবিউশন হবে 1 করে। আর nd বাই nf এর ক্ষেত্রে সেম সেলে যে ইলেকট্রনস গুলো থাকবে তাদের কন্ট্রিবিউশন হবে 0.35 আর বাকি সমস্ত কন্ট্রিবিউশন হবে তোমার ইনারের আদার্স ইলেকট্রনের কন্ট্রিবিউশন হবে 1 করে। আর এক্সেপশনের মধ্যে আমরা কি পড়েছি? যদি 1s কনসিডার করে একমাত্র হিলিয়ামের ক্ষেত্রে তার ক্ষেত্রে অ্যাকচুয়াল জেড এফেক্টিভ এই সিগমার ভ্যালু তার ক্ষেত্রে হয় 0.35। ওকে, শুধু খালি 1s এর যে ইলেকট্রন তার জন্য হবে 0.35। এখানে তো 1s এর আর তো n-1 n-2 এই সব তো কোনো কিছু নেই, এখানে শুধু একটাই আসবে সেইটা হচ্ছে 0.35। যদি বলে হিলিয়ামের তোমার হচ্ছে সিগমার ভ্যালু কত তাহলে তোমার আনসার হবে হিলিয়ামের ক্ষেত্রে
1s2, হিলিয়ামের ক্ষেত্রে 1s2, 1s2 এর আউটার ইলেকট্রনের বের করতে চাইছো, তাহলে আউটার ইলেকট্রন মানে একটা ইলেকট্রন সেখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে আর একটাই পড়ে থাকবে, তাহলে 1 মাইনাস এখানে 0.30, তাহলে এখানে যেটা 0.35 হচ্ছিল তার বদলে এখানে লিখবো 0.30, তাহলে হিলিয়ামের সিগমার ভ্যালু কত হবে 0.30 হয়ে যাবে। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা জেড এফেক্টিভও বের করে নিতে পারি যে 2 মাইনাস 0.3 অর্থাৎ 1.7 তোমার হচ্ছে আনসার হবে। ওকে, তাহলে চলো এবার ডি এর জন্য আমরা হচ্ছে ক্যালকুলেশন করি। দেখো এখানে তোমাকে যেমন এই কোশ্চেনে বলা আছে যে ক্যালকুলেট দ্য জেড এফেক্টিভ ভ্যালু বাই দ্য ইলেকট্রন প্রেজেন্ট ইন 3D অফ এফি। তাহলে বলছে এফির 3D তে যেই ইলেকট্রনস রয়েছে সেই ইলেকট্রনের জেড এফেক্টিভ ভ্যালু কি হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এফির ইলেকট্রনিক কনফিগারেশনস কে লিখে নেওয়া। তাহলে আমরা জানি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এবার 3p এর পর 3p6 এর পরে তোমার এর পরে কি আসবে না, এর পরে আমরা জানি হচ্ছে 4s2 হয়, 4s2, আর তারপরে হয় 3d, তোমার fe তো 26, তাহলে এখানে হবে 3d6, কিন্তু যখন লিখবো তাহলে 3d6 টাকে আগেই লিখবো, 3d6 আর 4s2 কে পরে, মানে আগে 4s2 কে পরে লিখে নিলাম, তারপরে একটু ভেতরে জায়গা ফাঁকা রেখে ভেতরে তোমার 3d6 কে হচ্ছে লিখে নেব। এবার ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী 1s কে আলাদা করব, 2s 2p কে আলাদা করব, 3s 3p কে আলাদা করব, 3d কে আলাদা করব, আর 4s কে আলাদা করব। ওকে, এবার তোমাকে কি এখানে জানতে চাওয়া হয়েছে যে বলেছে ইলেকট্রন প্রেজেন্ট ইন দা 3D, তাহলে 3D তে যে ইলেকট্রনসটা প্রেজেন্ট আছে তার জন্য জেড এফেক্টিভ বের করতে হবে, তাহলে এর জন্য বের করতে হবে। তাহলে এর পরে তো রয়েছে 4s, আমরা রুল 2a তে পড়েছি যে যেই ইলেকট্রনের তোমার জেড এফেক্টিভ ভ্যালু বের করতে দিয়েছে তার পরে যে ইলেকট্রনস গুলো আছে তাদের জন্য কোনো কন্ট্রিবিউশন হবে না, তাহলে 4s এর এই দুটো ইলেকট্রনের জন্য এখানে কন্ট্রিবিউশন কত হবে 0, তাহলে এর জন্য কোনো কন্ট্রিবিউশন হবে না। তাহলে তোমাকে দিয়েছে 3D ইলেকট্রনের জন্য কন্ট্রিবিউশন বের করতে, তাহলে 3D তে টোটাল হচ্ছে 6টা ইলেকট্রনস আছে, তাহলে এর ক্ষেত্রে একটা ইলেকট্রনের জন্য তুমি বের করতে চাইছো, তাহলে এখান থেকে কি করব 6 মাইনাস 1, তাহলে আমার কাছে আর কটা ইলেকট্রন এখানে পড়ে থাকবে 5টা, তাহলে 5টা সেম সেলে এখানে দেখো সেম সেলে বলেছে, সেম সেলে কি কি রয়েছে, সেম সেলে তো তোমার এখানে 3s, সেম সেল মানে কি n সেল, সেম সেল মানে কি n সেল, তাহলে n সেলে কে কে আছে 3s আছে, 3p আছে, আর 3d আছে, তিনটেই দেখো 3 3 3, কিন্তু d এর ক্ষেত্রে কন্ট্রিবিউশনসটা আলাদা বলে আমরা এরকম ডিফারেন্ট ভাবে হচ্ছে দেখিয়েছি। তাহলে তুমি এখানে সেম সেলে এর কত করে কন্ট্রিবিউশন হয়, ঠিক আগের মতো 0.35 করে কন্ট্রিবিউশন, তাহলে d এর 5টা ইলেকট্রনস এখানে, আর s এর দুটো, p এর 6, তার মানে 6 প্লাস হচ্ছে 2 8, 8 আর এখানে তোমার হচ্ছে 5, তাহলে টোটাল ইলেকট্রনস কতগুলো হয়ে গেল 13, তাহলে টোটাল এই যে 13 ইলেকট্রনের জন্য তাদের ক্ষেত্রে কন্ট্রিবিউশনস কত করে হবে 0.35, তাহলে এইটা পেয়ে গেলাম সেম সেল, তাহলে সেম সেল মানে কি n সেল, n এই যে দেখো 3d এর ক্ষেত্রে n এর ভ্যালু কত 3, তাহলে এখানেও দেখো n এর ভ্যালু 3, এখানেও n এর ভ্যালু 3, তার মানে বলবো এখানে 3s 3p 3d এই তিনটেই সেম সেলে আছে। এবার যেহেতু আউটারের জন্য দিয়েছে তাহলে 6টা ইলেকট্রন, একটা ইলেকট্রন বিয়োগ করে দিলেই তাহলে এখান থেকে 5টা ইলেকট্রন থাকলো, আর এখানে দুটো আর এখানে 6টা, তাহলে টোটাল 13 ইলেকট্রনের জন্য প্রত্যেকটার কন্ট্রিবিউশন হবে 0.35। এবার ডি, এখানে যেহেতু ডি এর ক্ষেত্রে বের করছো তাহলে এখানে তো আর n-1 n-2 এদের ডিফারেন্ট নয়, প্রত্যেকের ক্ষেত্রেই সেম, সেটা হচ্ছে 1, যদি এস এর ক্ষেত্রে হতো তখন n-1 এর জন্য 0.8 হতো 85 হতো, কিন্তু এখানে যেহেতু ডি করছো বাকি সমস্ত ইলেকট্রনের জন্যই, ইনারের সমস্ত ইলেকট্রনের জন্যই 1 করে কন্ট্রিবিউশন, তাহলে ইনারে আর বাকি কত ইলেকট্রন আছে 6 প্লাস 2 প্লাস হচ্ছে 2, তার মানে হচ্ছে 10 ইলেকট্রনস আছে, তাহলে বাকি 10টা ইলেকট্রনের জন্য প্রত্যেকটার কন্ট্রিবিউশন হয়ে গেল 1, তাহলে এখান থেকে সিগমা কত পেলাম 10 ইনটু 1 প্লাস 13 ইনটু 0.35, তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসলো 14.55 হচ্ছে ভ্যালু আসলো, তাহলে এর ক্ষেত্রে জেড এফেক্টিভ ভ্যালু হবে তোমার 26, আমরা এফির অ্যাটমিক নাম্বার জানি 26 মাইনাস 14.55, অর্থাৎ আমরা জানি জেড এফেক্টিভ মানে জেড মাইনাস হচ্ছে সিগমা, জেড মাইনাস হচ্ছে সিগমা, তাহলে জেড এর ভ্যালু 26 আর সিগমার ভ্যালু তোমার 14.55 পেলাম, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত হলো 11.45। ওকে,
সো নেক্সট পজ করে এটার হচ্ছে আনসার করো, তারপরে হচ্ছে চেক করো। দেখো, আশা করি করেছো। দেখো, এখানে তোমার যে কোশ্চেন্স দিয়েছে যে ক্যালকুলেট দ্য জেড এফেক্টিভ অফ 9th ইলেকট্রনস অফ তোমার হচ্ছে পটাশিয়ামের 9 নম্বর ইলেকট্রনের জন্য যে জেড এফেক্টিভ ভ্যালু হবে, সেই জেড এফেক্টিভ ভ্যালু তোমাকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে। তাহলে ফার্স্ট আমার ঠিক আগের মতো ইলেকট্রনিক কনফিগারেশনস লিখে নাও। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 আর হচ্ছে তোমার 4s1। তোমাকে বলেছে তুমি নেক্সট এবার হচ্ছে এদেরকে সাজিয়ে নাও 1s, 2s, 2p, 3s, 3p আর হচ্ছে 4s। এবার তোমাকে কত নম্বর ইলেকট্রনস বলেছে? 9 নম্বর। তাহলে দেখো এখানে দুটো ইলেকট্রনস এক নম্বর সেলে দুটো, নেক্সট এখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 2 4, 4 প্লাস হচ্ছে 6, এখানে 10 হয়ে গেছে। তার মানে 9th ইলেকট্রন কত নম্বর সেলেতে রয়েছে? 9 ইলেকট্রন তোমার সেকেন্ড অরবিটালে রয়েছে বা সেকেন্ড সেলেতে রয়েছে। তাহলে তুমি বলতে পারো তোমার 9th ইলেকট্রন প্রেজেন্ট ইন সেকেন্ড অরবিটাল। তার মানে 9th ইলেকট্রন কোথায় আছে? তোমার সেকেন্ড অরবিটালে হচ্ছে প্রেজেন্ট আছে। তাহলে এখানে যে থার্ড এবং ফোর্থের জন্য এদের ক্ষেত্রে কন্ট্রিবিউশনস কত হয়ে যাবে? তাহলে আউটারের কন্ট্রিবিউশনস হয়ে যাবে তোমার হচ্ছে 0। তাহলে এদের ক্ষেত্রে কোনো রকম কন্ট্রিবিউশনস থাকবে না, এই ইলেকট্রনের জন্য কন্ট্রিবিউশনস হয়ে যাবে 0। তাহলে নেক্সট এবার সেম সেল, এখানে এইটা তাহলে সেকেন্ড সেলেতে কি পেয়েছো? তোমাকে সেকেন্ড সেলেতে দেখো পি এর ক্ষেত্রে। এবার সেকেন্ড সেল কে এর ক্ষেত্রে তোমার সেকেন্ড সেলেতে টোটাল কতগুলো ইলেকট্রনস আছে প্রত্যেকটাকেই কিন্তু কনসিডার করতে হবে। এবার এখানে একটা ইলেকট্রনের জন্য দিয়েছে মানে ঠিক আগের মতো, যে এবার আমি আর চেক করব না যে 9th ইলেকট্রন দিয়েছে মানে এখানে 9 নম্বর ইলেকট্রনস এর কথা কনসিডার করব, যে এখানে যেমন ধরো 10টা ইলেকট্রনস আছে, তুমি 9 নম্বর ইলেকট্রনস দিয়েছে মানে 10 নম্বর ইলেকট্রনটাকে ধরবো না, এইরকম নয়। এখানে তোমাকে কি কনসিডার করতে হবে? তোমাকে 9th ইলেকট্রনটা কোথায় প্রেজেন্ট আছে সেটা প্রথমে চেক করে নাও। আমি দেখলাম যে 9th ইলেকট্রন প্রেজেন্ট আছে আমার সেকেন্ড অরবিটালে। তাহলে সেকেন্ড অরবিটালে মানে এইখানে 9th ইলেকট্রন প্রেজেন্ট আছে। এবার তাহলে এখান থেকে তুমি একটা ইলেকট্রন বাদ দিয়ে দাও। তাহলে এখানে টোটাল ইলেকট্রন কতগুলো রয়েছে? 6 প্লাস 2 টোটাল হচ্ছে 8 ইলেকট্রনস রয়েছে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে আর 7টা ইলেকট্রন। তাহলে সেম অরবিটাল, এটা sp তে আছে, তাহলে সেম অরবিটালের জন্য কন্ট্রিবিউশনস কত করে? 0.35 করে হচ্ছে কন্ট্রিবিউশন। আর ইনারে কটা ইলেকট্রনস আছে? একটাই রয়েছে, তার ক্ষেত্রে ইনারে দুটো ইলেকট্রনস আছে, তার ক্ষেত্রে এক একটার জন্য কন্ট্রিবিউশনস কত? n-1 এর ক্ষেত্রে 0.85 করে কন্ট্রিবিউশন। তাহলে সিগমার ভ্যালু কত পেয়ে গেলাম এখান থেকে? 2 ইন্টু 0.85 প্লাস 7 ইন্টু 0.35। তাহলে এখান থেকে যে সিগমার ভ্যালু পাবো সেটা 4.15 পেয়ে যাবো। তাহলে জেড এফেক্টিভ ভ্যালু 9th ইলেকট্রনের জন্য কি হয়ে গেল? 19th মাইনাস 4.15, তাহলে তোমার 14.85 হচ্ছে আনসার হবে। ক্লিয়ার? কি করে করলাম হচ্ছে দেখো, যদি না বুঝতে পারো ভিডিওটা আবার হচ্ছে একটু ব্যাক করে হচ্ছে দেখো। ওকে, নেক্সট এবার হচ্ছে দেখো, নেক্সট এবার আসি যে প্রিভিয়াস ইয়ারে কোন টাইপের হচ্ছে কোশ্চেন্স দিয়েছে। দেখো, যেই মেনের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনে দিয়েছে, যে বলেছে অ্যাকর্ডিং টু স্লেটার্স রুল order of effective nuclear charge for last electrons in each case of lithium, sodium and potassium। তোমাকে এখানে যে বলেছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের হচ্ছে অর্ডার অনুযায়ী তোমাকে এখানে সাজাতে হবে, যে লাস্ট ইলেকট্রনস মানে ভ্যালেন্স ইলেকট্রনের যে জন্য যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেই অনুযায়ী তোমাকে এখানে সাজাতে হবে। তাহলে কি কি তোমাকে দেয়া আছে? এক নম্বর হচ্ছে লিথিয়াম দেয়া আছে, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম দেয়া আছে, আর নেক্সট হচ্ছে আমার হচ্ছে পটাশিয়াম দেয়া আছে। ওকে, তাহলে আমি যদি কিভাবে করব, ঠিক একই রকম লিথিয়ামের ক্ষেত্রে তোমার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনস কি? 1s2 আর হচ্ছে 2s1। আর সোডিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6 আর হচ্ছে 3s1। আর পটাশিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 আর হচ্ছে 4s1। তাহলে তোমাকে লাস্ট ইলেকট্রনের জন্য দিয়েছে, তাহলে তুমি এবার ভাবো এইটা তোমার হচ্ছে লাস্ট ইলেকট্রন, তাহলে লাস্ট ইলেকট্রনে এখানে একটাই আছে, তাহলে এর ক্ষেত্রে আমরা সিগমা কি করে বের করব? তাহলে দেখো লাস্ট ইলেকট্রনে তো একটাই আছে, তাহলে শেষ ইলেকট্রনে তো আর কোনো রকম আর অন্য কোনো ইলেকট্রনস নেই। এবার আমরা জানি সেম ইলেকট্রনের কন্ট্রিবিউশনস কত করে হয়? 0 করে। তাহলে তুমি বলবে এইটা n আর এইটা বলবে n-1।
তাহলে আউটারে একটাই ইলেকট্রনস আছে, তাহলে অন্য যেহেতু আর কোনো ইলেকট্রনস নেই, তাহলে তুমি বলবে 0 ইন্টু 0.35 হয়ে গেল। এবার n-1 এ কটা ইলেকট্রনস আছে? দুটো, তাহলে 2 ইন্টু 0.85, তাহলে এখানে ভ্যালু কত হয়ে গেল? 8.5 ইন্টু হচ্ছে তোমার হচ্ছে 2, তাহলে ভ্যালু হয়ে গেল 1.7। তাহলে এখানে জেড এফেক্টিভ কত পেয়ে গেলাম? জেড এফেক্টিভ পেয়ে গেলাম তোমার হচ্ছে 3 মাইনাস 1.7, তাহলে 3 মাইনাস 1.7 মানে 1.3। এবার ধরো সোডিয়ামের জন্য, সোডিয়ামের ক্ষেত্রে এখানে সিগমার ভ্যালু কি করে বের করব? তাহলে তোমাকে প্রথমে হচ্ছে এটা হচ্ছে 1s, তারপর হচ্ছে 2s 2p, আর তারপর হচ্ছে 3s। তাহলে ঠিক একই রকম 3s এ একটাই ইলেকট্রন আছে, তাহলে সেম অরবিটালে একটাই ইলেকট্রন আছে, আর কোনো ইলেকট্রনস নেই, তাহলে সিগমা হবে 0 ইন্টু 0.35 প্লাস n-1 এ কটা ইলেকট্রনস আছে? 8টা, তাহলে 8 ইন্টু 0.85 প্লাস, এবার হচ্ছে n-2, n-2 তে দুটো ইলেকট্রন আছে, 2 ইন্টু তোমার হচ্ছে 1, তাহলে এখানে টোটাল ভ্যালু কত চলে আসলো? 8.8। তাহলে জেড এফেক্টিভ দিস ইজ ইকুয়ালস টু তোমার হয়ে গেল 11 মাইনাস 8.8, 11 মাইনাস 8.8, তাহলে 11 মাইনাস 8.8 মানে তোমার ভ্যালু হয়ে গেল 2.2। এবার পটাশিয়ামের জন্য আমরা কি বলতে পারি? এইটা তোমার হচ্ছে 1s, এইটা 2s 2p, এইটা হচ্ছে 3s 3p, আর এইটা হচ্ছে 4s। তাহলে 4s এ ঠিক একই একটা ইলেকট্রন আছে, তাহলে এইটা হচ্ছে n, এইটা হচ্ছে n-1, আর এইটা হচ্ছে n-2, আর এইটা হচ্ছে n-3। তাহলে হচ্ছে n অরবিটালে আর কটা ইলেকট্রনস আছে? আর কোনো ইলেকট্রনস নেই, তাহলে 0 ইন্টু 0.35 প্লাস n-1 এ টোটাল 8টা ইলেকট্রনস আছে, তাহলে 8 ইন্টু 0.85 প্লাস, এবার n-2 তে তোমার 8 ইলেকট্রনস আছে, তাহলে 8 ইন্টু 0. তোমার হচ্ছে এই সরি, বাকি তোমার n-2 আর n-3 প্রত্যেকটা 1 করে হবে, তাহলে এখানে কত? 6 প্লাস 2 8, 8 প্লাস 2 হচ্ছে 10, তাহলে কত হবে? 10 ইন্টু তোমার হচ্ছে 1, তাহলে টোটাল ভ্যালু কত চলে আসলো আমার? 16.8, তাহলে 16.8। আর তাহলে হচ্ছে জেড এফেক্টিভ কত হবে? জেড এফেক্টিভ হয়ে যাবে পটাশিয়ামের জন্য আমরা জানি হচ্ছে 19 মাইনাস 16.8, তাহলে হয়ে গেল 2.2। ওকে, তাহলে দেখো পটাশিয়াম আর হচ্ছে সোডিয়ামের জেড এফেক্টিভ ভ্যালু হচ্ছে সেম, তাহলে আমরা কি লিখবো? সোডিয়ামের জেড এফেক্টিভ ভ্যালু পটাশিয়ামের সাথে সেম, আর 1.3 থেকে দুটোই হচ্ছে বড়, তাহলে লিথিয়ামের থেকে হচ্ছে বেশি, তার মানে আনসার হয়ে যাবে হচ্ছে 4। ওকে, সো এই হচ্ছে আমার টোটাল স্লেটার্স তোমার হচ্ছে রুল। ওকে, স্লেটার্স রুল হচ্ছে এটাই তোমার। এবার দেখো, এই হচ্ছে আমার টোটাল স্লেটার্স রুল। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। দেখো, আবার যদি না যেই জায়গায় বুঝতে না পারছো সেই জায়গাটা আরেকবার হচ্ছে রিভাইজ করো, আর একবার যেই জায়গায় বুঝতে না পারছো সেই জায়গাটা আবার একবার রিভিশনস করো। ওকে, এবার হোমওয়ার্কের জন্য তোমাকে টোটাল হচ্ছে 4টে কোশ্চেন্স দেওয়া আছে, কোশ্চেন্স 1 2 3 4। কোশ্চেন্স 1 এ বলা আছে জেড এফেক্টিভ ভ্যালু অফ 3d ইলেকট্রনস অফ দ্য কপার, কপারের 3d ইলেকট্রনের জন্য জেড এফেক্টিভ ভ্যালু কত হবে চেক করো। আর নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দা জেড এফেক্টিভ, তোমার এদের 4টে যে এলিমেন্ট দেওয়া আছে এদের হচ্ছে আউটার ইলেকট্রনের জন্য জেড এফেক্টিভ ভ্যালু কার ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে। নেক্সট এখানে যেটা দেওয়া আছে জেড এফেক্টিভ অফ 3d ইলেকট্রনস অফ স্ক্যান্ডিয়াম 21, তাহলে স্ক্যান্ডিয়ামের 3d ইলেকট্রনের জন্য জেড এফেক্টিভ ভ্যালু কত হবে। আর লাস্ট যেটা দেওয়া আছে অ্যাকর্ডিং টু দা স্লেটার্স রুল, effective nuclear charge of Na plus and K plus are X and Y। ঠিক আছে, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ Na প্লাস K প্লাস এর আউটার ইলেকট্রনের জন্য XY দেয়া আছে, আর তোমাকে X মাইনাস Y এর ভ্যালু হচ্ছে বের করতে হবে। তো চারটের আনসার করে হচ্ছে কমেন্ট করো, যদি ঠিক হয় তখন আমি হচ্ছে লাইক দিয়ে দেবো। ওকে, কমেন্টে হচ্ছে রিপ্লাই দাও। থ্যাংক ইউ।